চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। আজকের টপিক শুরু এখান থেকে। আচ্ছা, একটা যদি চৌম্বক ক্ষেত্র থাকে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয় আমরা জানি। একটা উত্তর মেরু যেই দিকে বল অনুভব করে, একটা বিচ্ছিন্ন উত্তর মেরু যদি রাখা যায়, যদিও কাল্পনিক বিচ্ছিন্ন উত্তর মেরু চৌম্বক ক্ষেত্রে রাখলে যেই দিকে বল অনুভব করে সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের, ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা বলি। একটা চুম্বকের উত্তর মেরু যদি এইখানে থাকে, তাহলে এখানে ক্ষেত্র আছে, এই স্পেসটা টোটালটা চৌম্বক ক্ষেত্র। তাহলে এইখানে যদি একটা উত্তর মেরুকে রাখা যায়, তাহলে এটা এদিকে বল অনুভব করবে, এটাই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে বি, এইদিকে। ঠিক একই রকমভাবে আমি যদি একটি পরিবাহী তার রাখি, তোমরা তো জানো পরিবাহী তার কারেন্ট গেলে এখানে চৌম্বক ক্ষেত্র ডাউনওয়ার্ডস হবে, উপর দিকে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র ডাউনওয়ার্ডস হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সেই পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র হোক আর একটা চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্রই হোক, যে কোনো কারণে চৌম্বক ক্ষেত্র যদি থাকে, সেখানে যদি একটা আধান থাকে তাহলে কি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, সেখানে যদি একটা স্থির আধান থাকে, আধান যদি স্থির থাকে, এখানে একটা কিউ আধান আছে, স্থির অবস্থায় আছে, প্লাস আধান, তাহলে আমরা দেখি এ কোনো বল অনুভব করে না, কোনো দিকে যায় না। এবার যদি এই আধানটা গতিশীল করে দেওয়া যায়, তাহলে একটা বল অনুভব করে গতিশীল আধানটা। কোথায়? চৌম্বক ক্ষেত্রে একটা গতিশীল আধান বল অনুভব করে। তাহলে চৌম্বক ক্ষেত্রে স্থির আধান আমরা বলতে পারছি যে কোনো বল অনুভব করবে না, কিন্তু গতি থাকলেই সেটা একটা বল অনুভব করবে। এবার বলটা কোন দিকে অনুভব করবে সেটা বলবো। আগে এই বলের মানটা কত, এটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চৌম্বক বল, ওটাকে আমরা চৌম্বক বল বলি, বড় হাতের এফ এম নাম দিলাম। এফ এম এর সূত্র হচ্ছে আধানের মান যদি কিউ হয় ইন্টু ভি ক্রস বি, ভেক্টর দিয়ে লিখলে, তাহলে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। ক্রস প্রোডাক্ট থেকেই এই বলের অভিমুখ আমরা বুঝতে পারছি, বলছি সেটা। এটার স্কেলার ফর্ম নিশ্চয়ই হবে। বলের মানটা যদি বলা হয়, ম্যাগনিটিউডটা যদি বলা হয়, তাহলে বি কিউ ভি ক্রস প্রোডাক্ট জন্য সাইন থিটা হয়, এটা বলের মান। তাহলে চৌম্বক ক্ষেত্রে আধান গতিশীল থাকলে এত বল অনুভব করবে, এটা বাইটা। আচ্ছা, এখানে পরিষ্কার একটা জিনিস, বল কখন থাকবে? আধান যদি ভি যদি 0 হয়, তাহলে এফ এম কী হবে? 0। আধান যদি না থাকে বলই অনুভব করবে না। চৌম্বক ক্ষেত্র যদি না থাকে তাহলে বল অনুভব করবে? বল অনুভব করবে না। আর থিটা যদি 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, তাহলেও কিন্তু বল অনুভব করবে না। তার মানে চৌম্বক ক্ষেত্রে আধান যদি গতিশীল হয়, ভি যদি থাকেও, যদি থিটাটা 0 ডিগ্রি হয়, কার সঙ্গে? থিটা মানে কি? থিটা হচ্ছে, এখানে থিটা মানে কি? থিটা হচ্ছে বি আর ভির মধ্যে কোণ, ভি ও বি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে থিটা। ধরো এটা যদি ভি হয়, এটা যদি বি হয়, বি আর ভি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্বভাবে থাকবে তাদের ক্রস প্রোডাক্ট। ভি ক্রস বির অভিমুখ উপর দিকে হয়। এটা যদি ভি এর অভিমুখ হয়, এটা একটা তলের মধ্যে, ভি আর বিটা একটা তলের মধ্যে আছে। ভি এর থেকে বির ক্রস প্রোডাক্টের দিক আমরা কিভাবে মনে রাখি? এই আঙ্গুলগুলোকে, আমাদের এই আঙ্গুলগুলোকে ভি এর থেকে বি এর দিকে বাঁকাবো, নিয়ে যাব। তাহলে এই দিকটা ভি, এই দিকটা বি, এরকম আছে। এটা যদি ভি হয়, এটা যদি বি হয়, ভি এর থেকে বি এর দিকে আমার আঙ্গুলগুলোকে যদি নিয়ে যাই, আমার বৃদ্ধাঙ্গুল এই দিকে থাকে, এই বৃদ্ধাঙ্গুলের দিকটাই হচ্ছে ক্রস প্রোডাক্টের দিক। অর্থাৎ এখানে বলের মান উপরের দিকে, বলের দিক উপরের দিকে, তাহলে ভি আর বি এর ক্রস প্রোডাক্ট মানে উপর দিক। তার মানে এখানে এই চৌম্বক ক্ষেত্রে এরকমভাবে একটা গতিশীল যদি আধান হয়, তাহলে এইদিকে বল অনুভব করছে। তার মানে
এখানে থিটা 0 ডিগ্রি মানে কি? থিটা 0 ডিগ্রি মানে হচ্ছে ভি আর বি সমান্তরাল। ভি যেদিকে ভি থাকবে সেই দিকেই যদি বি থাকে, ভি এদিকে, বিও যদি এদিকে থাকে, তাহলে থিটা 0। আবার ভি এদিকে, বি যদি উল্টো দিকে থাকে, তাহলে 180 ডিগ্রি কোণ ভি আর বির মধ্যে। এই ক্ষেত্রে গতিশীল আধান চৌম্বক ক্ষেত্র থাকলেও কোনো বল অনুভব করছে না। তাহলে গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রে বল অনুভব সবসময় করবে এমন না। যদি থিটা 0 হয়, মানে গতিশীল আধানের অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই দিকে হয়, তাহলে বল অনুভব করবে না। অথবা অ্যান্টি প্যারালাল যদি হয়, বিপরীত দিকে যদি হয়, তাহলে বল অনুভব করবে না। আর কখন করবে না? স্থির আধান কিন্তু বল অনুভব করে না। এখান থেকেও আমরা বুঝতে পারছি স্থির আধান বল অনুভব করে না। তাহলে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট, চৌম্বক ক্ষেত্র থাকবে কিন্তু আধান যদি সেখানে স্থির থাকে সে কোনো বল অনুভব করবে না। এছাড়াও চৌম্বক ক্ষেত্র থাকবে, আধান যদি চৌম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকে গতিশীল হয় তাহলেও কোনো বল অনুভব করবে না। এবার এই গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল আধান কোন দিকে বল অনুভব করবে? ক্রস প্রোডাক্টের অভিমুখ। ক্রস প্রোডাক্টের অভিমুখ আমরা এই ডান হাতের থাম্ব রুল দিয়ে ক্রস প্রোডাক্টের অভিমুখ আমরা প্রকাশ করি। আরও কিছু নিয়ম আছে ক্রস প্রোডাক্ট দেখানোর নিয়ম আমাদের। স্ক্রু রুল, স্ক্রু নিয়ম। নম্বর 2 স্ক্রু নিয়ম আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। নম্বর 3 ডান হাতের তালু। হ্যাঁ, তাহলে একটা স্ক্রু নিয়ম, একটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আর একটা ডান হাতের তালু। এইটা মনে রাখা সব থেকে সুবিধা এটা দিয়ে। এটা বলছি, দেখো চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান কোন দিকে বল অনুভব করে। আচ্ছা, এইখানে এবার এই কেসটার ক্ষেত্রে দেখো চৌম্বক ক্ষেত্র যদি নিচের দিকে হয়, চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, এগুলো চৌম্বক ক্ষেত্র। একটা আধান মনে করো এই দিকে যাচ্ছে ভি গতিবেগে, কিউ আধান যাচ্ছে, প্লাস কিউ আধান ভি গতিবেগে এদিকে যাচ্ছে, কোন দিকে বল অনুভব করবে? আমরা স্ক্রু নিয়ম থেকেও বলতে পারবো কোন দিকে বল অনুভব করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ডান হাতের তালু নিয়ম। অথবা একটু আগে বললাম এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে, ভিয়ের থেকে বির দিকে যদি, ভিয়ের থেকে ভি ক্রস বি, তো ভিয়ের থেকে বির দিকে যদি আমি আঙ্গুলগুলোকে সরাই তাহলে বৃদ্ধাঙ্গুল যেদিকে থাকবে সেটাই হচ্ছে ভি ক্রস বির অভিমুখ নির্দেশ করবে। স্ক্রু নিয়মটাও তাই। দেখো স্ক্রু নিয়মটা কি? আমি যদি একটা ডান পাকের স্ক্রু নেই, ডান পাকের স্ক্রু যদি আমি ভিয়ের থেকে বির দিকে ঘোরাই, স্ক্রুটা সামনের দিকে অগ্রসর হবে না পেছন দিকে আসবে? এই দিকে যদি ঘোরাই কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। তাহলে এইভাবে যদি ডান পাকের স্ক্রুকে যদি আমরা ভিয়ের থেকে বির দিকে ঘোরাই তাহলে যেই দিকে স্ক্রুটি অগ্রসর হবে সেটাই হবে ক্রিয়াশীল, ওই আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। গেল। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কি বলছে? মনে করো এইখানে থিটাটা 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হতেই পারে। থিটা 90 ডিগ্রি হলে বলের মান কত হবে? এফ ইজুকাল টু জাস্ট বি কিউ ভি। এটা কিন্তু সর্বোচ্চ মান। কোনো আধানের উপর ক্রিয়াশীল বল কিন্তু সব থেকে বেশি হবে যখন আধানটি বি আর ভির মধ্যে কোণ 90 ডিগ্রি হবে। ভি এদিকে, বি যদি ঠিক তার সঙ্গে লম্বভাবে হয় তাহলে আধান সব থেকে বেশি বল অনুভব করবে। আর 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হলে সব থেকে কম বল, মানে শূন্য বল অনুভব করবে। আচ্ছা, তাহলে এইবার ভি আর বি 90 ডিগ্রি, ভি আর বির মধ্যে বল কোন দিকে অনুভব করবে? দেখো আমরা এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলছি। আমাদের বাম হাতের 3টা আঙ্গুলকে, কোন কোন আঙ্গুল? তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রাখতে হবে। রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি আধানের গতি বেগের অভিমুখ নির্দেশ করে, মানে ভি এর অভিমুখ নির্দেশ করে, তাহলে এটা চৌম্বক ক্ষেত্র, এটা ভি, আর এইটা হবে ওই আধান
কোন দিকে বল অনুভব করে সেই দিকটা, অর্থাৎ বলের অভিমুখ। দেখো সবই মিলে যাবে, সব এক। আচ্ছা, আর ডান হাতের তালু এটা কি? এটা আমাদের সব থেকে মনে রাখার সুবিধা। বি যেই দিকে সেই দিকে আমাদের আঙ্গুলগুলোকে প্রসারিত করো। তার মানে এই দিকে বি, মনে করো এই দিকে বি, আঙ্গুলগুলোকে দিকে রাখলাম। আর এইটা হচ্ছে আধানের গতি। তাহলে আমাদের তালুটা যেদিকে থাকবে, হাতের তালু যেদিকে থাকবে, এই অভিমুখে থাকছে তালু। এই তালু, তুমি তালুকে সামনের দিকে গতিশীল করবে সবসময়। তাই এই সামনের দিকে যাওয়া মানেই হচ্ছে সামনের দিকে, মানে তালু যেদিকে থাকবে সেদিকে গতিশীল করো, সেই দিকটাই হচ্ছে চৌম্বকক্ষেত্রের অভিমুখ। তাহলে এটা সব থেকে সোজা হবে মনে রাখতে। আচ্ছা দেখো, তাহলে এইখানে এই ক্ষেত্রে বি কোন দিক? নিচের দিক। বি নিচের দিক। ভি কোন দিক? এই দিক। তাহলে বি এই দিক, ভি এই দিক। তুমি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মই লাগাও, স্ক্রু নিয়মই লাগাও, আর ডান হাতের তালু নিয়ম সবই একই আসবে। আমি যদি প্রথম স্ক্রু নিয়ম করি, স্ক্রু নিয়ম কী করতে হবে? ভি এর থেকে বি এর দিকে স্ক্রুকে ঘোরাতে হবে। বলো তো, এই দিকে তো বি, ভেতর দিকে বি, ভি এই দিকে, এই তো। তাহলে ভি এর থেকে বির দিকে যদি আমি ঘোরাই, স্ক্রু কোন দিকে অগ্রসর হবে? একটা স্ক্রুকে এইরকমভাবে ঘোরাচ্ছি, ভি এর থেকে বির দিকে, এই দিকে অগ্রসর হবে স্ক্রু। এই দিক থেকে ঘোরা, ভি থেকে বি, এরকম যদি ঘোরাই তাহলে এই দিকে অগ্রসর হবে। বলের দিক কোন দিকে হচ্ছে? এই দিক। তাহলে বলের অভিমুখ, সরি, এই দিক হবে এফ এম। আচ্ছা, এটা স্ক্রু নিয়ম দিয়ে বললাম। এবার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা বলছি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়েও দেখো এদিকেই আসবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে আমাদের এটা চৌম্বকক্ষেত্রের অভিমুখ। তাহলে চৌম্বকক্ষেত্রের অভিমুখ নিচের দিক, আর এটা হচ্ছে গতিশীল আধানের অভিমুখ। তাহলে নিচের দিক চৌম্বকক্ষেত্র, গতিশীল আধানের অভিমুখ উপর দিক। বৃদ্ধাঙ্গুল কোন দিকে দাঁড়াচ্ছে? এই দিকে বৃদ্ধাঙ্গুল। তাহলে আধানের উপর ক্রিয়াশীল বল আমাদের বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। গেল। এবার ডান হাতের তালু, এটা দেখো, চৌম্বকক্ষেত্র ভেতর দিক, গতিশীল আধান এই দিক, চৌম্বকক্ষেত্র এই দিক, ভেতর দিক, গতিশীল আধানের অভিমুখ এটা, ডান হাতের তালু এই দিক। তাহলে এই দিক, থাপ্পড় যেদিকে যাচ্ছে সবসময় থাপ্পড়ের অভিমুখে। তাহলে এইটা মনে রাখাই সব থেকে ভালো মনে হয়। তাহলে এইদিকে চৌম্বকক্ষেত্র, এদিকে আধান, এদিকে থাপ্পড়। তাহলে আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ এই দিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো তো, তিনটা নিয়মই বুঝতে পারলে তোমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আসতে পারে। আর এগুলো আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা মনে রাখবো, এটা আমাদের। তাহলে থিটা 90 ডিগ্রি হলে, ছবিটা কেমন হচ্ছে? এদিকে ভি, ছবি এইটা 90 ডিগ্রি, ভি বি, আর এইদিকে হচ্ছে এফ এম। এই কোণটা 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি আছে, এফ এমটা উপর দিক। আচ্ছা, তাহলে চৌম্বকক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বুঝলে, অভিমুখ মানে ক্রস প্রোডাক্ট থেকে আমরা বুঝতে পারি। এগুলো ওই যে এখানে যে তিনটা নিয়ম লেখা হলো, এগুলো ক্রস প্রোডাক্টের অভিমুখী। ক্রস প্রোডাক্টকে আমরা এইভাবে মনে রাখি, এবং তার মান হচ্ছে বিকিউভি সাইন থিটা। আমরা দেখতে পাচ্ছি থিটা যদি 90 ডিগ্রি হয়, সর্বোচ্চ বল হবে আধানের উপরে, বি আর ভি এর মধ্যে যে কোণ যদি 90 ডিগ্রি হয়, আর 0 ডিগ্রি হলে সর্বনিম্ন বল 0 হবে, আর আধান যদি স্থির থাকে তাহলে কোনো বল অনুভব করবে না। চৌম্বকক্ষেত্র আমি বললাম এই দিক, বোঝাই যাচ্ছে কোন দিক? চৌম্বকক্ষেত্র এই দিক। এবার একটা আধান মনে করো এদিক থেকে এদিকে আসছে, ভি এদিকে আসছে, প্লাস কিউ আধান, কোন দিকে বল অনুভব করবে? থাপ্পড় লাগাও, এই দিকে বল অনুভব করবে। চৌম্বকক্ষেত্র এটা আধানের গতি এই দিক, থাপ্পড় নিয়ম ডান হাতের, স্ক্রু নিয়মও ডান হাতের, এইটা বাম হাতের। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটাই বাম হাত দিয়ে ভাবো। এবার বলো তো, বি এই দিক, বি এর অভিমুখ এই দিক, একটা আধান যাচ্ছে ভি বেগে
এই দিকে, এবার আধান যাচ্ছে এই দিকে, প্লাস কিউ আধান, এদিকে আধান যাচ্ছে, কোন দিকে কত বল অনুভব করবে, কোন দিকে বল তো বি কিউ ভি, এদিকে বি, এই যে বি, এই যে ভি, তাহলে সামনের দিক এদিকে আসবে না, আধানের গতির অভিমুখ কিন্তু এই দিক হবে। ঠিক আছে, তাহলে হলো চৌম্বক ক্ষেত্রে কোনো আধান স্থির অবস্থায় বল অনুভব করবে না, যদি গতিশীল অবস্থা থাকে তাহলে বল অনুভব করতে পারে। সেই বলের মান বি কিউ ভি সাইন থিটা। এবার থিটার উপরেও নির্ভর করছে সেই বলের মান, আর আধানের গতিবেগের উপর তো নির্ভর করবেই। নেক্সট, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আধানের গতিপথ কেমন হবে সেটা আমরা দেখব। ইম্পর্টেন্ট এটা, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আধান তার গতিপথ কেমন হয় এটা আমাদের এখন দেখার বিষয়। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা চৌম্বক ক্ষেত্র, নিচের দিক। এবার মনে করো একটা আধান এইভাবে যাচ্ছে, ভি বেগে, প্লাস কিউ একটা আধান যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। এবার আধানের উপর ক্রিয়াশীল বল কোন দিকে, চৌম্বক ক্ষেত্রের ভেতর দিক, আধান গতি এদিকে, আধানের উপর ক্রিয়াশীল বল উপর দিক। তাহলে আধানের উপর এদিকে একটা বল ক্রিয়া করবে, তাহলে আধানটা একটু সরে আসবে। আধানটা যাচ্ছিল এদিকে, চৌম্বক ক্ষেত্র ওকে আবার উপরে তোলার চেষ্টা করবে, আধানের গতির সঙ্গে লম্বভাবে একটা বল ক্রিয়া করবে এদিকে, এফ এম। তাহলে এফ এম ক্রিয়া করছে এইদিকে, তার ফলে আধান তো এদিকে যেতে পারবে না, এখন এদিকে যাচ্ছিল কিন্তু ওদিকে টান দিল একটা, তার ফলে একটু বেঁকে গেল। এবার যেই বেঁকে গেল, এখন আধানের গতি আবার কোন দিকে, এই দিক। ঠিক আছে, এবার আধানের গতি যদি এই দিক হয়, এইবার চৌম্বক ক্ষেত্র তো নিচের দিক, এইবার আধানের গতি এই দিক, এইবার বল কোন দিকে, এইবার বল এই দিকে, এর সঙ্গে লম্বভাবে, এই গতির সঙ্গে লম্বভাবে। এবার এইদিকে আবার বল ক্রিয়া করার জন্য আধান আবার সরে যাবে, আবার ভি এদিকে। আচ্ছা, এবার দেখো আধান এদিকে যাচ্ছে, আবার তাহলে এদিকে বল অনুভব করবে, আবার এদিকে বল অনুভব করবে, এখানে যখন আবার এদিকে বল অনুভব করবে। ঠিক আছে, দেখো ব্যাপারটা, আধান আর সোজা যেতেই পারবে না, আধান ঘুরে যাবে, এরকম বৃত্তাকার পথে ঘুরবে। প্রত্যেকটা বিন্দুতে বল ক্রিয়া করে ওকে বৃত্তাকার পথে ঘোরাবে। তার মানে দেখো, এই যে চৌম্বক বল, যেটা ঘোরার জন্য কি বল লাগে, অভিকেন্দ্র বল। এখানে চৌম্বক বলটা আধানের গতিপথের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। এই লম্বভাবে গতিপথের সঙ্গে যে লম্বভাবে ক্রিয়াশীল বল, যে বল ক্রিয়া করে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরায়, সেটাকে তো আমরা অভিকেন্দ্র বল বলি। তাহলে এখানে একটা অভিকেন্দ্র বল পেয়ে যাচ্ছে, সেই জন্য বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, আধানটি। তাহলে আধানটি বৃত্তাকার পথে ঘুরবে। এই আধানটি বৃত্তাকার পথে ঘুরলে তার ব্যাসার্ধ কত হবে সেটা ইম্পর্টেন্ট। তাহলে লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আধানের গতিপথ কেমন, গতিপথ হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার পথে ঘুরবে। এবার বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমরা তো বুঝতেই পারছি, এখানে অভিকেন্দ্র বল কোনটা, অভিকেন্দ্র বল এফ এমটাই অভিকেন্দ্র বল, এবং সেটা কত, সেটা হচ্ছে বি কিউ ভি সাইন 90। বি এর সঙ্গে ভি 90 ডিগ্রি, তার মানে বি কিউ ভি, এটাই অভিকেন্দ্র বল। আবার আচ্ছা, এটাকে চৌম্বক বল লিখলাম, চৌম্বক বল। এবার অভিকেন্দ্র বল লিখি, দুটো সমান করে দেব। অভিকেন্দ্র বল আমরা রাশিমালা জানি, এফ সি সেন্ট্রিপিটাল ফোর্স, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দুটো সমান, তাহলে আমি পাচ্ছি বি কিউ ভি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। একটা ভি ক্যান্সেল, এখান থেকে এটা ক্যান্সেল, তাহলে আর ইজ ইকুয়াল টু এম ভি বাই বি কিউ। এটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ।
এত ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকবে। তাহলে দেখো ব্যাসার্ধ নির্ভর করছে অবশ্যই আধানের ভরের উপর, বেগের উপর, চৌম্বক ক্ষেত্র এবং আধানের পরিমাণের উপর। যদি আমি বলি একটা ইলেকট্রন বা একটা প্রোটনের সঙ্গে যদি তুলনা করি, আধান দুটোরই সমান, কার ব্যাসার্ধ বেশি হবে, কোনটির ব্যাসার্ধ বেশি হবে? প্রোটনের ভর বেশি, প্রোটনের ব্যাসার্ধ বেশি হবে, আধান সমান। কিন্তু আমি যদি আবার একটা প্রোটনের সঙ্গে একটা হিলিয়াম নিউক্লিয়াসের আমি তুলনা করি, প্রোটনের আধান কত, আধান যদি 1 হয় প্রোটনের আধান, ই যদি হয়, হিলিয়ামের আধান কত হবে? হিলিয়াম নিউক্লিয়াসের আধান, হিলিয়াম নিউক্লিয়াসে কী কী থাকে? 2টো নিউট্রন, 2টো প্রোটন, এই তো। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস মানে 2টো নিউট্রন, 2টো প্রোটন, তাহলে আধান কত? 2e। প্রোটনের আধান যদি ই হয়, বাট ভর, প্রোটনের ভর যদি 1 ধরো, m ধরো, হিলিয়ামের ভর 4 গুণ বেশি, 4টা আছে নিউক্লিয়াসের মধ্যে, 2টো প্রোটন আছে, 2টো নিউট্রন আছে। তাহলে আমি যদি হিলিয়ামের গতিপথের ব্যাসার্ধ আর প্রোটনের গতিপথের ব্যাসার্ধের তুলনা করি, দুটো একই গতিবেগে যাচ্ছে আমি যদি ধরে নিই, হিলিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে আর এইচ নাম দিলাম, এমটা হচ্ছে 4m, গতিবেগ একই, দুটোই একই গতিবেগে, হিলিয়ামও ঢুকছে, হিলিয়াম নিউক্লিয়াস ঢুকছে, প্রোটনও ঢুকছে। 4mv বাই বি ইন্টু 2q, হিলিয়ামের আধান 2q, ভর 4m। আর প্রোটনের যদি বলি ভর কত? m v বাই বি কিউ, প্রোটনের আধান কিউ, এর থেকে আধান এটা 2 গুণ বেশি, এর থেকে ভর এটা 4 গুণ বেশি। তাহলে আর এইচ বাই আর পি কত হবে? 4mv বাই 2bq ইন্টু bq বাই mv। তাহলে bq ক্যান্সেল, mv ক্যান্সেল, তাহলে 4/2 মানে 2:1। দুটোর ব্যাসার্ধের অনুপাত হবে 2:1, একটা আরেকটা থেকে ব্যাসার্ধ দ্বিগুণ হবে। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের তাহলে গতিপথ আমরা দেখলাম, যদি লম্বভাবে গতিশীল হয় বৃত্তাকার হবে। এটা হচ্ছে ব্যাসার্ধ হলো, কিন্তু ঘোড়ার পর্যায়কালটা আমরা নির্ণয় করে দিচ্ছি। পর্যায়কাল হচ্ছে t = 2π/ω, 2π/ω মানে v/r। তাহলে t = 2π/v ইন্টু আর, আর যদি এটা আমি বসাই তাহলে mv/bq, তাহলে v ক্যান্সেল, 2πm/bq। বৃত্তাকার পথে ঘোরার পর্যায়কালটা হবে এটা, একবার ঘুরতে এত সময় লাগবে, এত পর্যায়কাল। যদি বলা হয় কম্পাঙ্ক, কম্পাঙ্ক যদি হয় f = 1/t, তার মানে 1/2π bq/m হবে, এটা অনন্যক, এত কম্পাঙ্ক নিয়ে ঘুরবে। এই কম্পাঙ্কের একটা নাম দেওয়া আছে, এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে বৃত্তাকার পথ আমাদের শেষ হলো। এইবার হচ্ছে যে কোনো কোণ। এইবার যদি গতিশীলটা অন্যভাবে হয়, কীরকম? লম্বভাবে যদি না হয়, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে গতিশীল যদি, এবার থিটা কোণে গতিশীল, থিটা কোণে গতিশীল আধানের গতিপথ কেমন হবে এটা দেখবো। এবার ধরো এইদিকে বি, এইদিকে মনে করো ভি একটা আধান ঢুকছে, থিটা কোণ। এইবার আধানের গতিপথ কেমন হবে? যদি লম্বভাবে হতো, বি এইদিকে, ভি এইদিকে যদি হতো, তাহলে কিভাবে ঘুরতো? বৃত্তাকার পথে ঘুরতো, লম্বভাবে আছে। কীরকম বৃত্তাকার পথে ঘুরতো? বি এই দিক, ভি এই দিক, এই দিকে বল অনুভব হতো, তাই না? এই দিকে বল অনুভব হতো, তার মানে এদিকে বল অনুভব মানে যে এইভাবে ঘুরবে, এইরকম একই জায়গায় ঘুরবে।
বুঝতে পারছো? আর যদি এইভাবে প্রবেশ করে, এইবার তাহলে কীভাবে ঘুরবে? নিশ্চয়ই ঘুরবে। এইবার দেখো, আমরা এই বিষয়টা জানি, যদি লম্বভাবে প্রবেশ করতো তাহলে বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে আমি গতিবেগটাকে দুটো উপাংশে ভাগ করে নিই। একটা উলম্ব দিকে, লম্ব দিকে ভি সাইন থিটা, আর এই দিকে হচ্ছে ভি কস থিটা। গতিবেগটাকে দুটো ভাগ করলাম। এইবার তো এই গতিবেগ নেই, এটা নেই এখন। এখন তাহলে আধানটার দুটো গতিবেগ, একটা হচ্ছে ভি সাইন থিটা, একটা ভি কস থিটা। ভি সাইন থিটা গতিবেগ বি এর সঙ্গে লম্ব, লম্ব থাকলেই বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে বৃত্তাকার পথে তো ঘুরবেই, কিন্তু আধানটার আবার একটা গতিবেগ থাকবে বি এর দিকে। এটা কেমন কথা? তাহলে ঘুরবে আবার ওইদিকেও যাবে, তার মানে ওইদিকেও গতি থাকবে, তার মানে ঘুরতে ঘুরতে এইভাবে এগিয়ে যাবে, সংখিল পথ হবে, স্পাইরাল পথ হবে। এর বি এর চারপাশে আধানটা ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে, বিকে কেন্দ্র করে চারপাশে, বি এর অভিমুখকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে স্পাইরাল হবে গতিপথ থিটা কোণে, যদি বি এর সঙ্গে যদি ভি থিটা কোণ হয়, মানে 90 ডিগ্রি ছাড়া হয়। তাহলে এখানে এবার বৃত্তপথের ব্যাসার্ধ কী হবে? বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে? বুঝতেই পারছো, ব্যাসার্ধ হবে, আগের সূত্রটা কি? এম বাই বি কিউ ভি। কোন দিকে ছিল ভি? এই দিকে ছিল ভি। এখন এই দিকের গতিবেগ কত? ভি সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা হবে। এটা তাহলে ব্যাসার্ধ, এখনকার ব্যাসার্ধ তাহলে এইটা। আচ্ছা, এবার কম্পাঙ্ক কত হবে? দেখো, কম্পাঙ্ক বা পর্যায়কাল টি 2 পাই এম বাই বি কিউ আছে, এটাই হবে, কারণ ভি নেই এখানে, ভির উপর নির্ভর করছে না কম্পাঙ্ক, এম বাই বি কিউ এর উপরই নির্ভর করছে। তাহলে এখানে ভি নেই, কম্পাঙ্ক এটা, মানে পর্যায়কাল এটা। তাহলে এটা হচ্ছে পর্যায়কালের মান, আর এটা হচ্ছে ব্যাসার্ধের মান। কম্পাঙ্ক বললে 1/2 পাই, আরে 1/t, 1/t মানে হচ্ছে 1/2 পাই একই বি কিউ বাই এম, এটা কম্পাঙ্ক। আচ্ছা, এখন পিচ কাকে বলে? পিচ হচ্ছে একবার আবর্তনের ফলে আধানটি কতটা পথ যায় তাকে বলা হয় পিচ। তাহলে এটা যদি পিচ হয়, একবার ঘোরার ফলে কতটা পথ গেল, এখান থেকে এখানে আসলো, এইটুকু পিচ। তার মানে পথ যাওয়া মানে গতিবেগ ইন্টু সময়। তাহলে পিচ, পি ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। বেগ কত? ভি কস থিটা। সময় কত? একবার ঘোরার জন্য টাইম লাগবে 2 পাই এম বাই বি কিউ। ব্যাস, তাহলে 2 পাই, তাহলে এম ভি কস থিটা, এটাকে আমি এম ভি সাইন থিটা বাই বি কিউ লিখলাম। তাহলে কস থিটা উপরে আছে, নিচে সাইন থিটা দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। তাহলে 2 পাই, এটা আর ড্যাশ, আর এটা হচ্ছে কট থিটা। তার মানে পিচ দাঁড়াচ্ছে আমাদের, পিচ দাঁড়াচ্ছে পরিধি, 2 পাই আর ড্যাশ মানে পরিধি, ইন্টু কট থিটা, কস থিটা বাই সাইন থিটা আসলো, কট থিটা। এটাকে আমরা পিচ বলছি। অর্থাৎ একবার আবর্তনের জন্য যত পথ যায় সেটাকে আমরা পিচ বলছি। ব্যাসার্ধটা কমে যাবে, এই গতিবেগ ভি এর থেকে এটা তো কম, একটা উপাংশের ভ্যালু তো এই ভি এর থেকে এটা কম হবে, তাহলে ব্যাসার্ধটা কমে যাবে। কার সঙ্গে তুলনা করলে? লম্বভাবে প্রবেশ করলে বৃত্তাকার পথে যে ঘোরে তার সঙ্গে তুলনা করলে এখানে ব্যাসার্ধ হবে কম। এবার আমরা দেখব আধানের গতি আর চৌম্বক বল সবসময় লম্বভাবে ক্রিয়া করে। একটু আগেই তো বলা হচ্ছিল
এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইভাবে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে সবসময় বৃত্তাকার পথে ঘুরবে। এবার দেখো চৌম্বক বলটা কোন দিকে? চৌম্বক বল এই দিকে, কেন্দ্রের দিকে, বৃত্তের কেন্দ্রের দিকে চৌম্বক বল FM। এই চৌম্বক বল এই দিকে, আর আধানের গতি সবসময় স্পর্শক বরাবর যদি আমরা ধরি, তাহলে চৌম্বক বল আর আধানের গতির অভিমুখ সবসময় লম্বভাবে থাকে। সরণের সঙ্গে যে বল লম্বভাবে ক্রিয়া করে সেই বলকে আমরা কি বলি? কার্যহীন বল বলি। তাহলে এখানে কিন্তু চৌম্বক বল একটি কার্যহীন বল, অর্থাৎ আধানের উপর কোনো কার্য করে না। তাহলে চৌম্বক বল একটি কার্যহীন বল। তার প্রমাণ খুব সহজ প্রমাণ। আমরা জানি চৌম্বক বল FM = Q × V × B। কিউ এর উপর কার্য W একবারে FM.L, বল ডট সরণ, বল ইন্টু সরণ, F × S ও লিখতে পারতো তুমি, এস লেখো তাহলে, অসুবিধা কী আছে? বল ইন্টু সরণ। এবার দেখো FM মানে এটা, Q × V × B ডট S হলো। এবার দেখো আমি Q × T লিখলাম, V × B, দেখো বুঝতে পারছো কি না? S/T লিখলাম, লিখতে পারি। T দিয়ে গুণ করলাম, T দিয়ে ভাগ করলাম, তার ফলে কি আসলো দেখো? Q × T × V × B ডট V, এটা আসলো না? V × B S/T মানে হচ্ছে V, S/T এর জায়গায় আমি V লিখলাম। এইবার দেখো QT × V × B ডট V, এই জায়গাটা খেয়াল করতে হবে, এর মান কত? V × B ডট V। ভাবো V × B এর অভিমুখ কোন দিকে হয়? এদিকে V, এদিকে B যদি হয়, V × B অভিমুখ এদিকে হয়, এটা তাহলে V × B এর অভিমুখ। এবার এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টর কত কোণ করে আছে? এটার সঙ্গে এটা যদি 90 ডিগ্রি থাকে, তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি? V × B ডট V, হ্যাঁ, এটা মানে হচ্ছে তোমরা এর মড ইন্টু V মড ইন্টু cos θ। কিছুই না, এটা দেখতে এরকম মনে হচ্ছে A ডট B মানে AB cos θ। থিটাটা কত? থিটাটা 90 ডিগ্রি, তাহলে θ 90, cos 90 কত? টোটালটাই 0 চলে আসলো। তাহলে V × B ডট V এইটা মানে হচ্ছে 0। সুতরাং W = কিন্তু 0 দাঁড়াচ্ছে। সুতরাং চৌম্বক বল একটি কার্যহীন বল। সুতরাং চৌম্বক বল আধানের উপর কোনো কার্য করে না, অর্থাৎ একটি কার্যহীন বল। এবার আমরা একটু স্থির তড়িতে চলে যাই। তড়িৎ ক্ষেত্র ভেক্টর। তাহলে এখানে যদি তড়িৎ ক্ষেত্র থাকে, এখানে যদি একটা কিউ আধান থাকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই দিক যদি হয়, আধানের উপর ক্রিয়াশীল বল কত? E × Q, এটা হচ্ছে বল। তাহলে আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে E × Q, কারণ E এর সংজ্ঞাই ছিল E = F/Q, একক আধান যত বল অনুভব করে তাকে বলে E। তাহলে E = F/Q, তাহলে F = E × Q। E তড়িৎ ক্ষেত্রে Q আধান থাকলে Q আধানের উপর ক্রিয়াশীল বল EQ। এই বল কোন দিকে ক্রিয়া করবে? যেই দিকে E সেই দিকেই বলটা ক্রিয়া করবে, যদি প্লাস আধান হয়। আর মাইনাস আধান হলে কি হবে? মাইনাস হবে। মাইনাস আধান হলে বল মাইনাস হবে, অর্থাৎ এখানে প্লাস আধান যদি থাকে তাহলে E এর অভিমুখে বল ক্রিয়া করবে, আর মাইনাস Q আধান থাকলে তার উল্টা দিকে বল অনুভব করবে। এর উপর তাহলে ক্রিয়াশীল বল হবে F = -EQ, আর এর উপর বল হবে +EQ। আচ্ছা,
তাহলে এবার তড়িৎ ক্ষেত্রে আধান থাকলেই বল অনুভব করবে, সেটা গতিশীলই হোক আর স্থিতিশীলই হোক। তার মানে স্থিতিশীল আধানের উপর তড়িৎ বল ক্রিয়া করে, কিন্তু স্থিতিশীল আধানের উপর চৌম্বক বল ক্রিয়া করে না। কারণ চৌম্বক বলের সূত্র হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। ভি যদি 0 হয়, স্থির আধান যদি হয়, তাহলে বল ক্রিয়া করবে না। কিন্তু তড়িৎ বল ই কিউ, এটা কিন্তু স্থির থাকলেও, অর্থাৎ গতির উপর তড়িৎ বল নির্ভর করে না। আধান স্থির থাকলেও বল অনুভব করবে ই কিউ, গতিশীল থাকলেও ই কিউ বল অনুভবই করবে তড়িৎ ক্ষেত্রে মনে রাখলে। ই তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে যদি 1 নম্বর ই তড়িৎ ক্ষেত্রে স্থির কিউ আধানের উপর বল, যেটা বললাম এফ ইজ ইকুয়াল টু ই কিউ, স্থির আধানের উপর বল। আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ, ভেক্টর সাইন দিতে পারো। বল ধরো এইখানে যদি স্থির আধান থাকে প্লাস কিউ আধান, এর উপর বল ক্রিয়া করবে এফ বা ই কিউ বল ক্রিয়া করবে। তার জন্য এটা কী হবে, ত্বরণ থাকবে। ত্বরণ কত হবে, এ ইজ ইকুয়াল টু বল বাই ভর, বল কত ই কিউ বাই ভর এম। তাহলে আধানের ত্বরণ কিন্তু এটা। অর্থাৎ এখানে আমি যে গতির সমীকরণগুলো লিখি, ভি ইজ ইকুয়াল টু আধান স্থির প্রথমে ছিল, স্থির আধান, তাহলে ইউ 0 প্লাস এটি মানে হচ্ছে ত্বরণ ই কিউ বাই এম ইন্টু টি। এটা একটা গতির সমীকরণ আমি লিখতে পারি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখতে পারি। তাহলে ইউ 0 জন্য হাফ এ মানে ই কিউ বাই এম ইন্টু টি স্কোয়ার, এটাও লিখতে পারি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ তো 0, তাহলে 2 ইন্টু এ মানে ই কিউ বাই এম ইন্টু টি 2a এস, এটাও লিখতে পারি। ওই গতির সূত্রগুলো সব প্রযোজ্য হবে। 2 নম্বর, আধান ই এর অভিমুখে বা বিপরীত দিকে গতিশীল, সেই ক্ষেত্রে গতি সমীকরণগুলো কেমন হবে? কি বলছি এখানে, একটা আধান এই দিকে ই, এই দিকেই গতিশীল মনে করো, ইউ প্রাথমিক বেগ ছিল, তাহলে তার অন্তিম বেগ কত হবে, ইউ প্লাস এটি, এই মানে এটা ই কিউ বাই এম ইন্টু টি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ই কিউ বাই এম ইন্টু টি স্কোয়ার, সব সূত্র প্রযোজ্য হবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ই কিউ বাই এম ইন্টু এস, সবগুলো সূত্র প্রযোজ্য হবে। আচ্ছা, এটা কি, ই এর অভিমুখে প্লাস কিউ আধান যদি গতিশীল হয়। এবার যদি বিপরীত দিকে ই এই দিকে, সেই ক্ষেত্রে কি হবে, ই এই দিকে আর আধান গতিশীল ইউ বেগে এই দিকে, প্রাথমিক বেগ ইউ, তাহলে কি হবে, বল উল্টা দিক থেকে ক্রিয়া করবে, তার গতি এই দিকে, তাহলে আধানের মন্দন হবে। তাহলে সেই ক্ষেত্রে উল্টো দিকে গতিশীল হলে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি মাইনাস ই কিউ বাই এম ইন্টু টি। এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ ই কিউ বাই এম ইন্টু টি স্কোয়ার, আর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ই কিউ বাই এম ইন্টু এস। এই সূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে আধান স্থির থাকলেও তড়িৎ ক্ষেত্রে যদি থাকে তাহলে বল অনুভব করে, সেই বলের জন্য ত্বরণ থাকবে। এবার আধান যদি গতিশীলও থাকে, কোন দিকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে যদি আধান গতিশীল থাকে, তাহলে কিন্তু তার বল তো থাকবেই, মানে ত্বরণ থাকবেই। তাহলে তার গতির সমীকরণগুলো এইভাবে হবে।